ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, মাদার অফ ডেमोक्रेसी এই ভারতবর্ষ। हमें गर्व के साथ कहना चाहिए था कि भारत मदर इंडिया ये मदर ऑफ डेमोक्रेसी है। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে আমাদের মাতৃভূমি ভারতবর্ষকে গণতান্ত্রিক দেশ বলার আগে আপনাকে ভাবতে হবে যে বাস্তবেও কি এখনো আমাদের মাতৃভূমি ভারতবর্ষ সম্পূর্ণ গণতান্ত্রিক দেশ, নাকি ধীরে ধীরে ভারতের গণতন্ত্র ঝাপসা হয়ে যাচ্ছে। আর चंडीगढ़ मेयर चुनाव में कुल 36 वोटों में से 8 वोट इनवैलिड घोषित कर दिए गए। इतिहास में आज तक नहीं हुआ। लोकतंत्र की हत्या हुई है यार। कि प्रिसाइडिंग अफसर ने देशद्रोह किया है, उसे गिरफ्तार करना चाहिए। Please tell your returning officer that the Supreme Court is watching over him, and we will not allow democracy to be murdered like this. কেন এমন বলছি? এমনি নয়, এর পেছনে অনেক কারণ আছে। বর্তমান ভারত সরকার যে সমস্ত নিয়মনীতি অবলম্বন করছে তা ভারতের গণতন্ত্রের ওপর বিরাট বড় প্রশ্নচিহ্ন তুলে ধরেছে। সরকার ইডি, সিবিআই এবং আইটি ডিপার্টমেন্টকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করছে। বিরোধী শূন্য দেশ গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় খাতরা, যেটা বর্তমান সরকার করতে চাইছে। দেশের যুবকদের বেরোজগারি দর 83% পৌঁছে গেছে, তবুও মোদিজির গ্যারেন্টিতে এই বেরোজগারি শব্দটা জায়গা পায়নি, বা কিভাবে যুবকদেরকে রোজগার দেওয়া হবে সেই শব্দটা মোদিজির গ্যারেন্টিতে জায়গা পায়নি, অথবা কিভাবে জিনিসপত্রের দাম কমানো হবে তাও মোদিজির গ্যারেন্টিতে জায়গা পায়নি। अगर इस वक्त आपके हाथ में नौकरी है और सुकून से घर चला पा रहे हैं तो अपने भगवान को शुक्रिया जरूर अदा करें, क्योंकि इस देश के 83% युवा बेरोजगार हैं। जी हाँ, 83%। বিজেপি বলে তারা নাকি হিন্দু প্রেমী দল, তবে সত্যি বলতে সবথেকে বেশি হিন্দুদের ক্ষতি হচ্ছে এই মোদিজির আমলে। এই মোদিজির আমলে সবথেকে বেশি হিন্দুদেরকেই বোকা বানানো হচ্ছে। কিভাবে হচ্ছে তা আগে এক্সপ্লেন করব। বিজেপি সরকার কিভাবে দেশের হিন্দুদেরকে বোকা বানাচ্ছে এবং কিভাবে দেশের গণতন্ত্রের সত্যানাশ করছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ইনি হলেন 2014 আগের মোদিজি, যিনি জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে কতই না চিন্তিত ছিলেন। তিনি বলছেন যে পেট্রোলের দাম বৃদ্ধি হওয়া কেন্দ্র সরকারের ব্যর্থতার জীবন্ত উদাহরণ। साल का रिपोर्ट कार्ड के कुछ ही घंटों में उन्होंने देश में जिस प्रकार से पेट्रोल के दाम बढ़ा दिए, ये दिल्ली सरकार की शासन चलाने की नाकामयाबी का जीता जागता सबूत है। তিনি জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে কতই না টেনশনের মধ্যে ছিলেন। কেন্দ্র সরকার তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছিল, তবুও জিনিসপত্রের দাম কমেনি। महंगाई बढ़े और वो भी इस हालात से बढ़े, और उसमें भी दिल्ली की सरकार हर बार नई तारीख देती रहे। তখনকার মোদিজি চেয়েছিলেন যে অন্ততপক্ষে অটল বিহারী বাজপেয়ীজির সময় জিনিসপত্রের দাম যতটা ছিল অন্তত ততটা দাম করা হোক। आदरणीय प्रधानमंत्री जी, आप महंगाई कम कर पाओ या न कर पाओ, कम से कम अटल बिहारी वाजपेयी जहां छोड़ के गए थे वहां तो ला करके रख दो, वहां तो ला करके रख दो, तब भी गरीब के घर में चूल्हा जलेगा। একদম তাই তো, পুরো দেশ আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, কিন্তু আপনি কি করলেন? আপনি তো 2014 থেকে 2024 পর্যন্ত 10 বছর পেয়েছেন। আপনি নিশ্চয়ই জিনিসের দাম একদম কমিয়ে দিয়েছেন, মানুষের সমস্ত সমস্যা দূর করে দিয়েছেন। চলুন বাস্তবতাটা আপনাকে জানাই। 2014 সালের 1 জানুয়ারি গ্যাস সিলিন্ডারের দাম ছিল 414 টাকা, আর বর্তমান সময় এই গ্যাস সিলিন্ডারের দাম 1000 পার। 2014-তে বাবা রামদেব কি বলেছিলেন মনে আছে? ইনডাইরেক্টলি বাবা রামদেব 2014-তে বলেছিলেন যে বিজেপিকে ভোট দিলে পেট্রোলের দাম 35 থেকে 40 টাকা পার লিটার এবং গ্যাসের দাম 300 থেকে 400 টাকা হয়ে যাবে। अच्छा बच्चों, ये बताओ कि आपको 75-80 रुपए का पेट्रोल चाहिए कि 35 रुपए का? तो आपको जो 35 रुपए का पेट्रोल दिलाएगा उसको वोट दोगे या 75-80 दिलाने वाले को? अच्छा, आपको आज गैस सिलेंडर सब्सिडी के बावजूद 425 का और सब्सिडी के बिना जो है 1200 रुपए का मिलता है। यदि आपको गैस का सिलेंडर 300 या 400 रुपए का मिले उसको वोट करोगे या 1200 रुपए का देने वालों को?
देखो सरकार तो ये बनाएंगे, आप थोड़ी बनाएंगे, हम थोड़ी बनाएंगे। और अच्छा अगली बात सुनो स्वामी जी, ये जो आप सपने दिखा रहे हैं, अरे अब ये अभी जो टैक्स लग रहा है 50%, वो 1% पे आएगा, तो प्रैक्टिकल बात कर रहा हूं। अरे इतना अर्थशास्त्र तो हमने पढ़ रखा। रद्दी एक बार सुनो। ইনফ্যাক্ট 2018তেও বাবা রামদেব একই কথা বলেছিলেন যে সরকার চাইলে পেট্রোলের দাম 35 থেকে 40 টাকা করা সম্ভব। क्रूड ऑयल के रेट के अकॉर्डिंग यदि सच में आज भी बात हो तो 35-40 रुपए डीजल पेट्रोल उपलब्ध कराया जा सकता है। ये मतलब ये तो क्रूड ऑयल और उसका प्रोसेसिंग और सब जोड़ लो, आप ट्रांसपोर्टेशन मिल जाएगा। কিন্তু মোদিজি কেন করছেন না? বিজেপি বলছে যে পেট্রোলের দাম কমানো কোনোভাবেই সম্ভব নয়, আর বাবা রামদেব বলছে 35 থেকে 40 টাকা করা সম্ভব। তাহলে কে মিথ্যে কথা বলছে, বাবা রামদেব না মোদিজি? কেউ না কেউ তো মিথ্যে কথা বলছে। কিন্তু বাস্তবতা হলো যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট পেট্রোল থেকে ট্যাক্স কমিয়ে নেয় তাহলে আজও পর্যন্ত পেট্রোল 60 টাকা থেকে 70 টাকা প্রতি লিটার দেওয়া সম্ভব। আজ প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া। না সরকারের ধ্যান আছে না জনগণের। মানুষকে ধর্মের নামে বোকা বানিয়ে যাচ্ছে। বিজেপি নিজেদেরকে গোমাতার রক্ষাকারী বলে দাবি করে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। যেই মোদিজি নিজেকে গোমাতার রক্ষাকারী বলে দাবি করে সেই মোদিজির আমলে সবথেকে বেশি গোমাংস ভারত থেকে বিদেশে রপ্তানি করা হয়। যেই বিজেপি নিজেদেরকে গোমাতার রক্ষাকারী বলে সেই বিজেপির আমলে ভারতবর্ষ পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম গোমাংস উৎপাদনকারী দেশ। কিন্তু আপনি এই সব খবর জানবেন কিভাবে? আপনি তো হোয়াটসঅ্যাপ মেসেজে বিশ্বাস করেন। এর থেকেও অবাক করা বিষয় হলো যে সমস্ত কোম্পানিগুলো গোমাতাকে হত্যা করে গরুর মাংস বিক্রি করে সেই সমস্ত কোম্পানির থেকে বিজেপি কোটি কোটি টাকা চাঁদা নিয়ে বিজেপি দল চালাচ্ছে। এটা হিন্দুদেরকে বোকা বানানো নয়? কমেন্ট করে জানাবেন। বিজেপি বলছে দুর্নীতিমুক্ত ভারত গড়বে। भ्रष्टाचार भारत छोड़ो। हम इस बात का इनकार कैसे कर सकते हैं कि भ्रष्टाचार रूपी दीमक ने देश को कैसे तबाह करके रखा हुआ है। খুবই ভালো কথা। পুরো দেশ বিজেপির ভ্রষ্টাচার মুক্ত ভারত এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল। মোদিজি বলেছিলেন না খাऊंगा না खाने दूंगा। और मेरा तो मंत्र है न खाऊंगा न खाने दूंगा। অর্থাৎ নিজেও দুর্নীতি করবে না এবং কাউকে দুর্নীতি করতে দেবে না। কত সুন্দর প্রতিশ্রুতি বলুন তো। কিন্তু বাস্তবে কি ঘটলো? বাস্তবতা হলো সকল দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে বিজেপি বিরোধী দলগুলো থেকে নিজের দলে যুক্ত করে বিরোধী দলগুলোকে দুর্নীতিমুক্ত করেছে। কারণ সব দুর্নীতিবাজরাই তো এখন বিজেপিতে। আসামের বর্তমান বিজেপি মুখ্যমন্ত্রী হেমন্তা বিশ্ব শর্মার বিরুদ্ধে 10,000 কোটি টাকার দুর্নীতির মামলা কারা করেছিল? এই বিজেপি। আর আজ যখন আসামের ওই মুখ্যমন্ত্রী কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করে নিল তাকে বিজেপি নিজের দলের মুখ্যমন্ত্রী বানিয়ে দিল। असम के गुवाहाटी में एक प्रेस कॉन्फ्रेंस में बुरे फंसे बीजेपी अध्यक्ष अमित शाह ने जैसे ही ये बयान दिया कि गोगोई के भ्रष्टाचार की जांच कराई जाएगी। हम गोगोई सरकार के खिलाफ जितने भी करप्शन के चार्ज है इसकी जांच करेंगे। उसके तुरंत बाद उनसे पूछा गया कि क्या असम में बीजेपी के चुनावी प्रभारी हेमंत बिस्व शर्मा भ्रष्टाचारी हैं? तो अमित शाह से जवाब देते नहीं बना। हेमंत शर्मा जी करप्ट थे या नहीं थे? चलो भैया जी, मैं जवाब देना नहीं चाहता इसका। इस तरह से क्वेश्चन नहीं करते। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বিরুদ্ধে 2000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ কারা লাগিয়েছিল? এই বিজেপি। আর যখনই তিনি বিজেপি জয়েন করলেন সব পাপ মুছে সাফ। বর্তমান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিরুদ্ধে 70,000 কোটি টাকার দুর্নীতি কারা লাগিয়েছিল? এই বিজেপি। तर आमचं सरकार आल्यानंतर अजितदादा चक्की पिसिंग 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 एंड पिसिंग। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই অজিত পাওয়ারের বিরুদ্ধে 70,000 কোটি টাকার অভিযোগ এনেছিল। আর যখনই অজিত পাওয়ার বিজেপি জয়েন করলেন অজিত পাওয়ারের সব পাপ মুছে সাফ হয়ে গেল। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সারদা স্ক্যাম, নারদা স্ক্যাম, শিক্ষক নিয়োগ দুর্নীতি, কত রকম অভিযোগ। আর যখনই শুভেন্দু অধিকারী বিজেপি জয়েন করলেন শুভেন্দু অধিকারীর সমস্ত পাপ মুছে সাফ হয়ে গেল।
আমি তো কেবল কয়েকটাই নাম বললাম, এমন অনেকেই আছে যাদের বিরুদ্ধে বিজেপি হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ লাগিয়েছিল। যেই তারা বিজেপি জয়েন করে নিল, তাদের সমস্ত পাপ মুছে সাফ হয়ে গেল। মানে সমস্ত দুর্নীতিবাজদের বিজেপিতে যুক্ত করে দুর্নীতিমুক্ত ভারত গড়তে চায় বিজেপি। এভাবেই তো ভারত দুর্নীতিমুক্ত হবে। সাধারণ মানুষ বুঝতেই পারছে না। আচ্ছা, আপনি সেই সময়ের কথা মনে করুন তো, যখন শুভেন্দু অধিকারী টিএমসি করত আর আপনি বিজেপিকে সাপোর্ট করতেন। সেই সময় আপনি শুভেন্দু অধিকারীকে গালাগাল করতেন কি করতেন না? অবশ্যই করতেন। আর আজকে সেই শুভেন্দু অধিকারী যখন বিজেপি জয়েন করে নিলেন, আপনি নিজেই সেই শুভেন্দু অধিকারীকে পুজো করছেন। দেখুন, একটা কথা বলি, নেতারা তো গিরগিটি, ঘন ঘন রং বদলায়, কিন্তু আপনি কি? যেই মুখে যেই ব্যক্তিকে গতকাল আপনি গালাগাল করছিলেন, সেই মুখে সেই ব্যক্তিকে আজ আপনি পুজো করছেন। আপনাকে আরও একটা সাবধান বাণী দিয়ে দিই, একটু সাবধানে থাকবেন। কারণ আজ আপনি যেই মুখে অভিষেক ব্যানার্জিকে গালাগাল করছেন, যদি কোনো কারণে সেই অভিষেক ব্যানার্জি বিজেপি জয়েন করে নেয়, আপনি গালাগাল করছিলেন, আপনি তাকে পুজো করবেন। বিজেপি বলছে দুর্নীতিমুক্ত ভারত গড়বে, অথচ বিজেপির আমলে যে দুর্নীতি হয়েছে তাকে কেবল দুর্নীতি বলা যায় না, ওটা দুর্নীতির ভাণ্ডার। ভারতের ইতিহাসে সবথেকে বড় স্ক্যাম হলো ইলেকটোরাল বন্ড। ইলেকটোরাল বন্ড সম্বন্ধে আরও ভালোভাবে জানতে চাইলে এই চ্যানেলটাকে দেখতে পারেন। এই চ্যানেলে ইলেকটোরাল বন্ড সম্বন্ধে খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে। তবে যদি একটি বাক্যে ইলেকটোরাল বন্ড সম্বন্ধে বলতে হয়, তাহলে বলবো দেশের টাকা ও জনগণের টাকা নেতাদের পকেটে ও কোম্পানিগুলোর অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার সবচেয়ে উত্তম রাস্তা হলো ইলেকটোরাল বন্ড। কোম্পানি যদি চায় কমা কোয়ালিটির ঔষধ বানাবো, কমা কোয়ালিটির জিনিসপত্র বানাবো, সেই কমা কোয়ালিটির জিনিসপত্রকে বেশি দামে বিক্রি করতে চায়। দেশকে ট্যাক্স দেব না, দেশের সম্পত্তিকে লুট করব, সরকারি প্রজেক্টগুলোকে পাইকারিভাবে সেরে দিয়ে সমস্ত টাকা লুট করব, যে সমস্ত ঔষধ পরীক্ষাতে ফেল করে যাচ্ছে, যে সমস্ত ঔষধ মানুষের জীবন কেড়ে নিতে পারে, সেই সমস্ত ঔষধকে কোনো সমস্যা ছাড়াই বাজারে বিক্রি করতে চাও। এই সমস্ত কিছু সম্ভব কেবল একটা কাজ করতে হবে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সরকারকে চাঁদা দাও আর দেশের টাকা ও জনগণের টাকা যেমন ইচ্ছা লুটে নাও। এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, ঔষধের দাম বাড়ছে, গ্যাস সিলিন্ডার, পেট্রোল, সমস্ত কিছুর দাম বাড়ছে, কারেন্টের বিলের দাম বাড়ছে, এই সমস্ত কিছুর পেছনে মোদিজির দেওয়া ইলেকটোরাল বন্ডের বৃহৎ প্রভাব রয়েছে। দেশের মানুষকে লুটে নেওয়া হচ্ছে এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। আর এই সব সম্পর্কে না আপনি জানেন আর না আপনার জানার কোনো রকম ইচ্ছে আছে। কারণ আপনি তো ধর্মের নামে ভোট দেন, আপনি তো রাম মন্দিরকে দেখে ভোট দেন, আপনি তো হুজুর পীর সাহেবকে দেখে ভোট দেন, আপনি তো দেশের উন্নতি বা এই সমস্ত কিছুর খোঁজ রাখেনই না, আর আপনার রাখার কোনো ইচ্ছেও নেই। আপনার বাড়ির আশেপাশে দেখুন তো কতগুলো ছেলে খুব ভালো বেতনের কোনো কাজ করছে? পাবেন না, কারণ আপনাকে রাজনৈতিক নেতারা ধর্মের টুপি পরিয়ে দিয়েছে। আপনাকে ধর্মের টোপ দিয়ে রাজনৈতিক নেতারা নিজেদের ফায়দা লুটে চলেছে। এই ধর্মীয় রাজনীতির আমলে যেটা সবথেকে বেশি ফ্রিতে পাওয়া যাচ্ছে তা হলো হিংসা, মারামারি ও দাঙ্গা। মার্ক মাই সেন্টেন্স, দেশে যে কোনো ক্ষতি হলে সবথেকে বেশি প্রভাব পড়ে হিন্দুদের উপর, কারণ হিন্দুরা সংখ্যায় বেশি, তাই সবচেয়ে বড় স্কেলে হিন্দুদের উপর এফেক্ট পড়ে। যেমন যদি নিয়োগ না হয় বা নিয়োগে যদি দুর্নীতি হয়, সবথেকে বেশি ক্ষতি হয় হিন্দু ছেলে মেয়েদের, কারণ ওই চাকরির জন্য বেশি অ্যাপ্লিক্যান্ট হিন্দুরাই হয়। যদি শিক্ষা ব্যবস্থা বেকার হয়, তাহলে হিন্দু ছেলেমেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ বেশি সংখ্যায় হিন্দু ছেলেমেয়েরা পড়াশোনা করে। যদি জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়, এতেও হিন্দুদেরই বেশি ক্ষতি হয়, কারণ হিন্দুরা মুসলিমদের তুলনায় সংখ্যায় অনেক বেশি, ফলে হিন্দুরা বেশি পারচেজ করে। মোট কথা, দেশের যে কোনো ক্ষতি হলে সবথেকে বেশি এফেক্ট বা সবথেকে বেশি ক্ষতি হয় হিন্দুদের। যতদিন না পর্যন্ত হিন্দুরা এটা বুঝবে, ততদিন পর্যন্ত বিজেপি হিন্দুদেরকে লুটে যাবে, বোকা বানিয়ে নিজেদের ভোট ব্যাংক শক্ত করতে থাকবে। আমার সমস্যা এতে নেই যে মোদিজি অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করিয়েছেন বা হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করিয়েছেন। আমার সমস্যা এখানে যে মোদিজি শুভেন্দু অধিকারীর উপর কেন ছাপা ফেলাচ্ছে না, মোদিজি হেমন্ত বিশ্ব শর্মার পেছনে কেন ইডিকে ছাড়ছে না, মোদিজি অজিত পাওয়ারের বিরুদ্ধে কেন ইডি সিবিআইকে ছাড়ছে না। আমার সমস্যা এখানে। আপনি যারাই দুর্নীতি করেছে সকলের পেছনে ইডি সিবিআইকে ছাড়ুন,
কেবলমাত্র বিরোধীদেরকে নিশানা করবেন না। সমস্ত অপরাধী শাস্তি পাক, সে কংগ্রেসই হোক কিংবা বিজেপি। ইলেকশন চলছে, অবশ্যই ভোট দেবেন, ভোট দিতে যান। তবে আপনার পরিবারের, আপনার ছেলেমেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে তবেই ভোটটা দেবেন। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।